পেশাদারী খেলোয়াড়ি জীবনের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ক্রীড়া ভাতা ও কার্যক্রম উদ্বোধন। থামছেই না জ্বালানির ভোগান্তি। পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। কৃত্রিম সংকটের অপচেষ্টা রুখতে মাঠে বিজিবি এবং পুলিশ। হামসহ ৬ রোগের টিকা আনা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক। ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের টার্গেটে ট্রাম্প। ফাঁস করলেন নিজেই। সামনে আরও সংকটের শঙ্কা, পাল্টাপাল্টি হামলা চলছেই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নতুন যুগের সূচনা দেশের ক্রীড়াঙ্গনে। প্রথমবারের মতো সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হলো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের। মাসিক ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১ লাখ টাকা করে মাসিক ভাতা দেওয়া হয় ১২৯ জনকে। আন্তর্জাতিক আসরে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের দেওয়া হয় পুরস্কার। খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিশ্চয়তার জন্য এই বেতন কাঠামো, বলেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়েরা যেন রাজনীতির সাথে না জড়ান, সে আহ্বান রাখেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগানের বাস্তবায়নে নির্বাচিত হয়ে আসার ১.৫ মাসের মাথায় মাসিক ক্রীড়া ভাতা প্রদানের আয়োজন করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দ্রুততম সময়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ৩০ মার্চ ২০২৬ দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। স্বাধীনতার ৫৫ বছর পর ঐতিহাসিক এই দিনটির সাক্ষী সফল ক্রীড়াবিদরা। প্রথমবার মাসিক সম্মাননা দেওয়ার নিয়ম চালু করা হয় তাদের জন্য, আর তা করেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ লাখ টাকা করে মাসিক বেতন দেওয়া হয় ক্রীড়াবিদদের। কার মোবাইলে সবচেয়ে আগে গেল হাত তুলতে হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা ও খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে, বলেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। ৩০ এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে নিয়ে পরিকল্পনা করা হলেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হয় ২০টি ডিসিপ্লিনের ১২৯ জনকে, যেখানে আপাতত নেই ক্রিকেটার ও ফুটবলাররা। আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিক্স, ক্যারম, সাঁতার, ভারোত্তোলন, উশু, অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, নারী হুইলচেয়ার বাস্কেটবল, প্যারা সুইমিং, প্যারা অ্যাথলেটিক্স, ব্রিজ এবং নারী ফুটসাল, কাবাডি ও ভলিবল খেলোয়াড়দের ক্রীড়া কার্ড দেন প্রধানমন্ত্রী। ক্রীড়া ভাতার জন্য মনোনীত বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রাও ২০২৫ সাল থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন ও পদকজয়ীদের পুরস্কারও প্রদান করা হয় অনুষ্ঠানে। স্বর্ণজয়ীদের ৩ লাখ এবং রূপা ও ব্রোঞ্জ প্রাপ্তদের দেওয়া হয় ১ লাখ টাকা করে। মেধাবী ও প্রতিভাবান ছেলে মেয়েদের কাজে লাগাতে পারলে তারা দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে, বলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে আপনার খেলোয়াড় দিকে তুলে নিয়ে আসা, এটাই হচ্ছে একমাত্র প্রকৃত পথ দেশকে খেলাধুলার ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার। আমাদের অনেক সম্ভাবনা আছে, আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। আমরা যদি তাদেরকে ঠিক মতো করে পালন করতে পারি, তাহলে আমরা আরো অনেক সম্মাননা আনতে পারবো। বয়সভিত্তিক পর্যায়ে ক্রীড়াবৃত্তি দেওয়া হবে। ২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া ইভেন্ট, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে আগামী ২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে খসড়া নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। ক্রিকেট ফুটবলের বাইরে সময়ের সাথে সাথে নানাভাবেই পিছিয়ে পড়েন এদেশের অন্য ক্রীড়াবিদরা। বৈশ্বিক আসরগুলো থেকে পদক জিতেও জীবনমান পরিবর্তন হয় না অনেকেরই। প্রথমবার ক্রীড়া কার্ড দেওয়ার এমন যুগান্তকারী ও ব্যতিক্রমী উদ্যোগে দারুণ খুশি আর্থিক সংকট থাকা ক্রীড়াবিদরা। আমাদের মতো প্যারা অ্যাথলেট বা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের প্রতি এই সম্মাননার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকেই বলতে চাই, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের এবং আমাদেরকে আরও উজ্জীবিত করে। বেতনভুক্ত ক্রীড়াবিদদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে প্রতি 4 মাস পর পর। পারফরমেন্স বজায় থাকলে বেতনও থাকবে চলমান, তবে ঘাটতি হলেই বাদ পড়বেন তালিকা থেকে। আর্থিক সচ্ছলতা থাকায় ক্রিকেটারদের রাখা হয়নি মাসিক ভাতার কর্মসূচিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি থামছেই না। আজও ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের লম্বা লাইন। পাম্প স্টেশনের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন পাম্পের বাইরে বাইক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। তবে স্টেশনে তেল না আসায় গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। স্টেশনের মালিকরা বলছেন, অনেক গ্রাহক চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে গ্রাহকরা বলছেন, পাম্প মালিকরাই তৈরি করছেন কৃত্রিম সংকট। পাম্প স্টেশনে নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শক, রাজধানীর মৎস্য ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, আজ পেট্রোল পাম্পগুলোর অবস্থা কেমন দেখছেন এবং তেল সংগ্রহে যে গ্রাহকরা আসছেন তারা কি বলছেন, বা মালিক পক্ষের কারোর সাথে কথা হয়েছে কিনা, তাদের মতামত জানাবেন আমাদের। টিনা, আপনাকে ধন্যবাদ। আপনি 3টি প্রশ্ন করেছেন, 3টি প্রশ্নেরই উত্তর রয়েছে আমার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি রমনা পেট্রোল পাম্পের সামনে। তার আগে আমরা আরও কয়েকটি পেট্রোল পাম্প দেখেছি। সবগুলো পেট্রোল পাম্পেই মোটামুটি তেল সরবরাহ রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ একটি প্রাইভেট কারে 1500 টাকার তেল দিচ্ছে এবং প্রতিটি মোটরসাইকেলে 500 টাকার তেল দিচ্ছে। আমরা গত 2 ঘন্টা যাবৎ এই পেট্রোল পাম্পেই আমরা অবস্থান করছি। মোটামুটি এখন পর্যন্ত তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে সকালে আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে তেল দেওয়া বন্ধ ছিল, এটি দেখে এসেছি। শাহবাগেও এবং মতিঝিলেও কয়েকটি পেট্রোল পাম্প আমরা ঘুরে এসেছি। সবগুলোতেই মোটামুটি তেল সরবরাহ ঠিক রয়েছে। আমরা এখানে কিছু অনিয়ম দেখতে পেয়েছি। আসলে অনিয়মটা এরকম, যাদের তেল প্রয়োজন নেই, অর্থাৎ যেসব মোটরসাইকেলের তেল প্রয়োজন নেই তারাও কিন্তু এখানে সিরিয়ালে এসে তেল নিচ্ছে। যখনই তাদেরকে তেল দেওয়া হচ্ছে তখনই দেখা যাচ্ছে তাদের যে মোটরসাইকেলের যে ট্যাঙ্কি রয়েছে সেখানে কিন্তু 100 টাকা বা 200 টাকার বেশি তেল যাচ্ছে না। এইরকম আমরা বেশ প্রাইভেট কারগুলোতেও দেখতে পেয়েছি। যেসব প্রাইভেট কারে তেলের ধারণ ক্ষমতা দেখা যাচ্ছে 55 থেকে 60 লিটার। এই ধরনের প্রাইভেট কারগুলো এখানে যদিও 1500 টাকার তেল দিচ্ছে, তারপরেও এখানে আসার পর আমরা দেখতে পেয়েছি যে সেখানে 200 বা 300 বা 400 টাকার বেশি তেল যাচ্ছে না। অর্থাৎ প্রতিটি গাড়িরই, বেশিরভাগ গাড়িরই তেল ট্যাঙ্কি ফুল। এরপরও তারা কেন এখানে আসছেন, মানে প্রয়োজন নেই, তারপরেও তারা তেল নিতে আসছেন। আমরা এখানে পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি যিনি নাজমুল হক, ওনার সাথে কথা বলেছি। তিনিও বলেছেন যে আসলে গ্রাহকদের যে পেনিক চাহিদা বা পেনিক যে বাইং, এর ফলে কিন্তু আসলে এই সংকটটা তৈরি হচ্ছে, যার কারণে সবারই আহ্বান জানিয়েছেন যে আসলে অযথা যাতে। ধন্যবাদ শুভ, আপনাকে। তথ্য সংগ্রহে থাকুন। পরবর্তী সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি নিতে গ্রাহকদের লম্বা লাইন। চাপ সামলে পরিবহনে সরকার নির্ধারিত পরিমাণে জ্বালানি তেল দেয়া হচ্ছে গ্রাহকদের। পাম্প মালিকদের অভিযোগ, একই ব্যক্তি ভিন্ন ভিন্ন ফিলিং স্টেশন থেকে বারবার তেল নেয়ায় সংকট তৈরি হচ্ছে। এদিকে চট্টগ্রামের এসপি হুঁশিয়ারি করেছেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কালোবাজারি বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বিজিবি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম মহানগরের বেশিরভাগ পেট্রোল পাম্পেই রয়েছে গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গাড়ি চালকরা।
জ্বালানি তেল মজুত ও অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্প ও তেল সংরক্ষণের স্থানগুলো পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার। এ সময় তিনি জ্বালানি তেল বিতরণে অনিয়ম বা তথ্য গোপনের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন। অন্যদিকে সিলেটে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা নিরসনে কাজ করছে বিজিবি সহ সংশ্লিষ্ট সব সংস্থা। তেল নিয়ে অস্থিরতা বা কোনো সংকট নেই জানিয়ে বিজিবি বলছে, ডিপো থেকে সরবরাহ বাড়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সোমবার সিলেটের পদ্মা অয়েল ডিপোতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। জনগণের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যেন সবাই প্যানিক না হয়। অনেক সময় দেখা যায় প্যানিক হওয়ার জন্যই কিন্তু আমরা অতিরিক্ত জ্বালানি তেল এটা গ্রহণ করার চেষ্টা করি এবং সেই জন্যই কিন্তু একটা অতিরিক্ত মজুদের একটা প্রয়াস তৈরি হয় বা অপচেষ্টা তৈরি হয়। তো আমরা এই অতিরিক্ত মজুদের অপচেষ্টা তৈরি করব না। আমরা একত্রিতভাবে সমন্বয়ের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ থাকে এটা অ্যালটমেন্ট চার্ট, এখান থেকে কিভাবে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিকভাবে আমাদের গ্রাহক যারা আছে তাদের কাছে এই জিনিসগুলো সরবরাহ হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা দেখছি। জ্বালানি তেল নিয়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গেল ২৫ মার্চ থেকে সিলেটের তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করেছে সরকার। এছাড়া সীমান্ত পথে জ্বালানি তেল পাচার বন্ধেও নজরদারি জোরদার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে জ্বালানি সংকটের মূলে দুর্বল সরবরাহ ব্যবস্থা এবং গ্রাহকদের আস্থার সংকটকে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। সরকারকে এখনই সরবরাহ ব্যবস্থা উন্নয়নে ক্রাশ প্রোগ্রাম নেয়ার পাশাপাশি মানুষকে আস্থায় নিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তারা। আগে সরকারের রেখে যাওয়া জ্বালানি অবকাঠামো সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগের পাশাপাশি রিফাইনারির উন্নয়নের উপর জোর দেন বিশেষজ্ঞরা। রকুনুজ্জামানের রিপোর্ট। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। সরকারের বারবার এমন আশ্বাসের পরও কোনোভাবেও ভিড় কমছে না দেশের পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেল সংকট নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্ক আর গ্রাহকদের অনাস্থা দূর করতে সরবরাহ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি আশু নানা উদ্যোগ গঠনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যতক্ষণ না যারা কিনছে তাদেরকে যদি বোঝানো না যায়, যে কনভিন্স না করা যায় যে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা পাবেন, আপনারা নর্মালি কেনেন। প্রথমে একটা রেশনিং করে ফেলছে যে এর বেশি আপনি তেল নিতে পারবেন না। তেল যদি সরকারের হাতে যথেষ্ট পরিমাণ থাকে তাহলে সরকার নিজে কেন এই ঘোষণা করলে, এই ঘোষণা করে আসলে সরকার নিজে প্যানিক তৈরি করে ফেলছে। এই প্যানিক থেকে এখন বের করাটা আসলে বেশ জটিল। এই জটিলটা আসলে আস্থার সমস্যা। আমার মনে হয় সরকার প্রধান যিনি আছেন, একদমই প্রধানমন্ত্রী তারেক রহমান, ওই লেভেল থেকে আসলে এই আস্থার সংকটটা দূর করতে হবে। জ্বালানি তেলে সরবরাহ ও মজুদ বৃদ্ধিতে বিভিন্ন স্বল্পমেয়াদী পাশাপাশি মধ্যমেয়াদী পরামর্শও দেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মতো রাজনৈতিক বিবেচনায় পূর্বের সরকারের আমলে হয়েছে বলে এসপিএম সহ বিভিন্ন জ্বালানি তেল সম্পর্কিত স্থাপনা ফেলে রাখার নীতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন তারা। ৬৮ সাল থেকে আমাদের তেল রিফাইনিং ক্যাপাসিটি ১৫ লাখ টন, ইস্টার্ন রিফাইনারি যেটা। এরপরে সেটা এত দীর্ঘকাল সার্ভিস দেবার পরে তার সক্ষমতা কিছুটা কমে আসছে, ১,১০,০০০ টন কম হয় সেখানে। কিন্তু এটা আশা করা হয়েছিল যে এর সক্ষমতা ৩ থেকে ৪ গুণ বাড়ানো হবে। গত ১৬ বছরে যে একটা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তার সময় তারা জ্বালানি নিরাপত্তার জন্য কিছু কাজ করে গেছে। সেই অবকাঠামোকে আসলে প্রপারলি ইউজ করা উচিত। যেমন আমাদের একটা এসপিএম আছে, সিঙ্গেল পয়েন্ট মোরিং আর কি। সাগরে আপনার জাহাজ থাকবে, মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সেই তেল আপনার পাইপলাইনের মধ্যে আসবে মহেশখালীতে, এবং সেখানে স্টোরেজ আছে, সেই স্টোরেজ ২০ দিনের ক্যাপাসিটি আছে, সেইটা আবার চিটাগংয়ে সরাসরি পাইপলাইনে আসবে। এই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু ২০২৩ সালে উদ্বোধন হয়েছে, কিন্তু সেটার কিন্তু কমার্শিয়ালি আর চালু করে নাই অন্তত ইন্টারিম সরকার। এই সরকারের দ্রুত এইটা আসলে চালু করা উচিত। একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আর টালমাটাল পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা মাথায় রেখে সম্ভাবনাময় এলাকায় তেল গ্যাস অনুসন্ধান জোরদার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ওখানে সুনেত্রায় একটা বড় লিড আছে এবং সুনেত্রাতে গ্যাস পাওয়া যাবে, এটা নিশ্চিতভাবে এখানকার সায়েন্টিস্টরা বলতেছেন, খুব পৃথিবী বিখ্যাত জিওলজিস্টরা বলতেছেন যে ভোলা, বরিশাল, খুলনা হয়ে একদম চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যে নদী অববাহিকা বাংলাদেশ, এটা আসলে খুঁড়ে ফেলা উচিত। বাপেক্স যদি কোনো একটা অনুসন্ধান কূপে ফেইল্ড হয় তখন আমরা
পুরো দেশবাসী ঝাঁপায় পড়ি যে এখানে ফেল করলো, 70 কোটি টাকা জলে গেল। ওয়ারেজ একটা বিদেশি কোম্পানিকে দিয়ে সেম কাজ যদি একই কাজ আমরা করাই, তখন এমনও দেখেছি যে 200-220 কোটি টাকা গ্যাসপ্রমকে দিয়ে করানো হয়েছে। তবে সংশ্লিষ্টদের পরামর্শ, যথেষ্ট মজুদের পরেও পেট্রোল অকটেন নিয়ে মানুষের মধ্যে সরকারের বারবার আশ্বস্তের বিপরীতে যে অনাস্থা, তা প্রথমেই দূর করতে হবে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ইউনিসেফের মাধ্যমে হামসহ 6টি রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান দ্রুত টিকা আনা হচ্ছে, সে অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নতিকরণ এবং আইসিইউ সেবা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 5 সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এই ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। 2018 সালের পর দেশের হামের বিষয়ে কোনো ক্যাম্পেইন করা হয়নি, তাই সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। খুব শিগগিরই হামসহ 6টি রোগের টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চেষ্টা চলছে দ্রুত আনার জন্য। হামসহ শিশু রোগ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আরও 20টি ভেন্টিলেশন প্রস্তুত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। টাকা বরাদ্দ করেছি, মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। টিকা কবে নাগাদ আসবে, ইট ইজ নট ইন মাই হ্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যে র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট ইনশাল্লাহ। ইরানে টানা 1 মাস হামলার পর দেশটির তেল সম্পদে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আভাস দিয়েছেন তেল সমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের। এদিকে 31তম পাল্টাপাল্টি হামলা জারি রেখেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বাহিনী। হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত আর বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। এমন অবস্থায় ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় বসতে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন আর তেহরান। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল উদ্দেশ্য কোনো রাগ ঢাকনা রেখে ফাঁস করে দিলেন কি মার্কিন প্রেসিডেন্ট? এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের তেল চান। বলেছেন, অনেকগুলো বিকল্পের একটি হচ্ছে তেল সমৃদ্ধ ইরানের খার্গ দ্বীপ দখল করা। খুব সহজে দ্বীপটি দখল করা যাবে বলেও আশাবাদী তিনি। এখানেই শেষ নয়, ট্রাম্পের দাবি সমঝোতার ফলে 20টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমোদন দিয়েছে ইরান। শুধু এটুকুই বলবো যে আমরা মধ্যস্থতা আলোচনায় অত্যন্ত ভালো অবস্থানে আছি, কিন্তু ইরানের ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না, কারণ তাদের সাথে আলোচনার পাশাপাশি বোমাও ফেলতে হচ্ছে। আর যুদ্ধবিরতির মধ্যস্থতার বিষয়ে ট্রাম্পের সাথে সুর মিলিয়ে এক ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। জানিয়েছেন, ইসলামাবাদে এ নিয়ে বৈঠকে বসতে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপেও এ বিষয়ে কথা হয়েছে। আলোচনা সফলতার দিকে নিয়ে যাবার উদ্দেশ্যে ইসলামাবাদ সফরে একাধিক বৈঠক করেছেন সৌদি আরব, মিশর আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে টানা 31তম দিনে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তরাঞ্চলে। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে। বিস্ফোরণ হয়েছে ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিতে। এতে আগুন ধরেছে একটি ইরাকি সামরিক বিমানে। এছাড়া সৌদি আরবের আল খার্জ, কুয়েতের আরেফজান আর বাহরাইনের শেখ ইসা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলায় ব্যাপক ক্ষতি সাধনের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। বলা হয়েছে, সৌদি আরবে প্রিন্স সুলতান মার্কিন ঘাঁটিতে চালানো হামলায় ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর বিশেষ বিমান E-3 সেন্ট্রি, যা উড়ন্ত রাডার হিসেবে পরিচিত। এছাড়া যুদ্ধবিমানের জন্য অপরিহার্য কমপক্ষে 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান KC-135ও ধ্বংস হয়েছে। অন্তত 5টি ইরানি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন এক ভারতীয় শ্রমিক। কমপক্ষে 5টি ইসরায়েলি হার্মেস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের এয়ার ডিফেন্স ইউনিট। স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখালে হাঙ্গরের খাবার হওয়ার প্রস্তুতি নিতে মার্কিন সেনাদের হুমকি দিয়েছে বিপ্লবী গার্ড। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ একাধিক অবস্থানে হামলা আর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে ভূখণ্ড দখল বিস্তৃত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের উত্তরাঞ্চল আর লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা 12টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তিনি স্বামী, 2 ছেলে, 1 মেয়ে, নাতি নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশ নসিব করেন। হাসরের দিনে যেন আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থান দেন, ডাইন হাতে আমলনামা দেন, হৌজে কাউসারে পানি পান করার তৌফিক তাকে দেন। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। কারো কাছে যদি কোনো ধরনের দেনা পাওনা কোনো কিছু থাকে, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা নিশ্চয়ই তা পরিশোধ করে দেব। বাংলাদেশে যে সরকারি থাকুক, জাপান সবসময় সহযোগিতা ও সমর্থন দিয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচা। রাজধানীর একটি হোটেলে জাপান বিজনেস ডে অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে দুদেশের মধ্যে দীর্ঘ বন্ধুত্ব বজায় আছে। দুদেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক থেকে বর্তমানে কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সাইদা শিনিচা বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রশংসা করে নতুন সরকারকে ধন্যবাদ জানান। বলেন, সামাজিক পুনরুদ্ধারকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিনিয়োগের মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রগতি বিদেশি বিনিয়োগকারীদের মনে প্রভাব ফেলে। বেশি বেশি বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে দেশের প্রবৃদ্ধি অর্জিত হয় বলে জানান তিনি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নতুন নতুন আইডিয়া বের হয়ে আসে বলে জানান জাপানি রাষ্ট্রদূত। ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জাপানের শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ অন্যান্যরা বক্তব্য দেন। দেশের জলবায়ু সংকটাপন্ন অঞ্চলে টেকসই জ্বালানির সুযোগ বাড়াতে কি কি বাধা কাজ করছে তা চিহ্নিত করতে কেয়ার বাংলাদেশ এবং আইডিই বাংলাদেশের যৌথ আয়োজনে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। এতে অংশ নেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, বেসরকারি খাতের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীরা। আলোচনা হয় সুন্দরবন ও হাকালুকি হাওরের মতো পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্প্রসারণযোগ্য এবং আর্থিকভাবে বাস্তবসম্মত ও নবায়নযোগ্য জ্বালানি সমাধান নিয়ে। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত নবপল্লব প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কেয়ার বাংলাদেশের নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে রয়েছে CNRS, কার্ডেইড, C3R, ব্র্যাক ইউনিভার্সিটি, DSK, ফ্রেন্ডশিপ, হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন, HI, IDE বাংলাদেশ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন। IDE বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামির করিম বলেন, নবপল্লব প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কোনো উদ্যোগ কার্যকর হচ্ছে এবং কোথায় ঘাটতি রয়েছে তা অনুধাবন সম্ভব। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের পথে প্রধান বাধা প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, বরং কাঠামোগত ও রাজনৈতিক অর্থনীতির জটিলতা, যা সবার জন্য সমান জ্বালানির প্রবেশাধিকার নিশ্চিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 1 বছরের ব্যবধানে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত ও 1288 জন আহত হয়েছে।
এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় পুরনো কৌশলই হাঁটছে বর্তমান সরকার। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। এবারের ঈদযাত্রায় মর্মান্তিক সব দুর্ঘটনায় নিহত ও হতাহতের চিত্র দেখেছে দেশবাসী। সড়ক, নৌ ও রেলপথে এসব দুর্ঘটনায় নিহত ও হতাহতের তথ্যসহ দুর্ঘটনার কারণসমূহ ও ঘটনার প্রতিরোধে সুপারিশ তুলে ধরতে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত ঈদের তুলনায় সড়কে দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%, নিহতের সংখ্যা বেড়েছে ৮.26% ও আহত ২১.০৫% বেড়েছে। সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১,০৪৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ২২৩ জন আহত হয়েছে। এছাড়া নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছে। এতে এবারের ঈদের ছুটিতে দেশের সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১,২৮৮ জন আহত হয়েছে, এমন চিত্র তুলে ধরে সংস্থাটি। প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। নিহত হয়েছে ১৩৫ জন, যা সড়কে মোট নিহতের ৩৮.৪৬%। দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা অবাধে চলাচল সহ দুর্ঘটনার বিভিন্ন কারণ চিহ্নিত করে সমাধানে ১৩টি সুপারিশ তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের দুটি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পেশাদারী খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ক্রীড়া ভাতা ও কার্ড কার্যক্রম উদ্বোধন। থামছেই না জ্বালানির ভোগান্তি, পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। কৃত্রিম সংকটের অপচেষ্টা রুখতে মাঠে বিজিবি এবং পুলিশ। হামসহ ৬ রোগের টিকা আনা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক। ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলের টার্গেট ট্রাম্পের, ফাঁস করলেন নিজেই। সামনে আরো সংকটের শঙ্কা, পাল্টাপাল্টি হামলা চলছেই। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।